স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, আর তাতে মুখ্য ভূমিকা রাখছে ভারতীয় গণমাধ্যম। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব। এছাড়া দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশন। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, তরুণদের কারণে আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। কোনো ষড়যন্ত্রে পা দিয়ে এই অর্জন নষ্ট না করার আহ্বান জানান তিনি। তোমরা এই আন্দোলনে অংশ নিয়েছো, তোমরা এর অংশীদার, তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখবে। বলেন, ধর্মের নামে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সোচ্চার ফ্যাসিস্টরা দেশের বাইরে বসে করছে নতুন নতুন ষড়যন্ত্র। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে যে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শও দেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি গোষ্ঠী তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসাইন। আর দেশের ভাবমূর্তি রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তারা এসব কথা বলেন। পরে আলিফের পরিবারের কাছে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন সরকারের দুই উপদেষ্টা। পরে আলিফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। তাদের কাছে আবেগতাড়িত কণ্ঠে আলিফ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা ও স্বজনরা। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইনকাম দিছে এদের নেতা সবগুলো ফাঁসিছে। আমি যে জড়িত আছে তাদের সবারও আমরা বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এ সময় আলিফের বাবার হাতে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে 1 কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির 7 লাখ টাকার চেক তুলে দেন। এর আগে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা বলেন, আলিফের হত্যাকারী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি মহলের অপতৎপরতার কথাও উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। গত মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মাসুদুল হক,
ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম সহ অন্যান্য সংগঠন। জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের হয়ে ১৬ শহরের বিপ্লব উদ্যানের সামনে এসে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় তারা জড়িতদের বিচারের পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারের ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর দাবিও জানান তারা। ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে ইত্তেফাকুল উলামা। খুলনায় বিকেল ৩টায় খুলনা মহানগরীর ডাকবাংলার মোড় চত্বরে সমাবেশ করেছে ইমাম পরিষদ। এছাড়া সমাবেশ ও মিছিল করেছেন খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা। ভোলায় আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠি, দিনাজপুর ও পিরোজপুরেও। আন্দোলন, সহিংসতা, ষড়যন্ত্র সহ নানামুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে কিভাবে হবে এই ঐক্য, তার রূপরেখা এখনো স্পষ্ট নয়। রাজনীতিক ও কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, কোনো দল মতকে বাদ না দিয়ে শুধু অভিযুক্তদের বিচারের আওতায় এনে নির্বাচনের দিকে এগোতে হবে, অন্যথায় পরিণতি খুব একটা ভালো হবে না। ৫ই আগস্টের পর থেকেই বাংলাদেশের মানুষ যেন চড়ে বসেছে এক রাজনৈতিক রোলার কোস্টারে। প্রতিদিন নানা আন্দোলন, দাবি দেওয়া, রাজপথ বন্ধ, সহিংসতা সহ ঘটছে হত্যার মতো ঘটনাও। এছাড়া নাগালে আসছে না দ্রব্যমূল্য, বাড়ছে অনিশ্চয়তা। এই বাস্তবতায় অভ্যুত্থানের সুফল নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐক্যর কথা বলেছে বিএনপি। বৃহস্পতিবার প্রায় একই মত জানিয়েছে জামায়াত ইসলামও। সরকারের উপদেষ্টারা বলছেন, সংস্কার দৃশ্যমান হবার পর ভোট, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন। আমাদের দল থেকে ইতিমধ্যে আহ্বান জানানো হচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমরা নিচ্ছি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করার জন্যে তার প্রথম দিন থেকে যেটা দরকার ছিল, এখনও আমি মনে করি দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধানত একেবারে স্বৈরাচারী দল ছাড়া অন্যদের সাথে আলাপ আলোচনা করে সে একটা পথ যদি বের করতে চায়, তাহলেই সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। এদিকে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা সব দলের রাজনীতি করার অধিকারের উপর জোর দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ যে রাজনীতিবিদদের বিরুদ্ধে, তাদের বিচারের আওতায় এনে রাজনৈতিক সমন্বয় করতে হবে। এতে অন্যান্য দেশের সাথে সম্পর্ক ঠিক থাকবে বলে মনে করেন তারা। তারা অলরেডি বলা শুরু করেছে, একটা হলো ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা তারা স্পষ্ট করেছে। এমনকি জার্মান অ্যাম্বাসাডার তিনি রিকনসিলিয়েশনের কথা বলেছেন খুবই স্পষ্টভাবে। তারা ওই সব দলের নির্বাচন চাইবে। এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু তাদের ইনভেস্টমেন্ট থাকে এবং তারা চায় না যে আবার হট্টগোল হয়ে আবার অস্থিরতার মধ্যে পড়ে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা যেন ক্ষতি হয়। কোনো রাজনৈতিক দল ও মতকে বাতিল করার ফলাফল দেশের জন্য ভালো হবে না বলেও মনে করেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে সহিংস বিক্ষোভ ও জাতীয় পতাকা অবমাননার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনীতিক মিশনের নিরাপত্তা জোরদারের তাগিদ দেন তিনি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে, যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায়। এ সময় তারা বাংলাদেশের পতাকায় আগুন দেয় ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। বাংলাদেশ সরকার এ বিষয়ে তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব রকম সহিংসতা ও উস্কানি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বার্থ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে বলে আশাবাদী দেশটি। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলেও আশা প্রকাশ করেন রণধীর জয়সওয়াল। India has consistently and strongly raised with the Bangladesh government the threats. বাংলাদেশে ক্রমবর্ধমান কট্টরপন্থী বক্তব্য নিয়ে আমরা উদ্বিগ্ন। একে শুধু মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেয়া যায় না। আমরা এ নিয়ে বারবার আমাদের উদ্বেগ তুলে ধরেছি। ভারতের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদের সরকারকেই। আমরা আশা করছি চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। We once again call upon Bangladesh to take all steps. দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন, এমন মন্তব্য করে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন নিয়ে এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে ভোট আয়োজন নিয়ে তেমন চ্যালেঞ্জ দেখছেন না তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্ক করেন কবি নজরুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তুলে ধরেন নির্বাচন নিয়ে নিজেদের নানা যুক্তি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন জরুরি। মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি করা হয়েছে, যে গুম খুন লুটপাট করা হয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আমরা সবকিছু সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই আয়োজনে যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা ওত নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, নতুন ইসির কাছে নির্বাচন নিয়ে তেমন চ্যালেঞ্জ নেই, তবে জটিলতা আছে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ নাই, তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো। যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। তিনি জানান, নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেবে কমিশন। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। দাবি আদায় না হলে 8 ও 9 ডিসেম্বর সারা দেশে একযোগে 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদের ব্যানারে তাদের দাবিগুলো হলো, যারা ডিপ্লোমা ডিগ্রিধারী তাদের 10ম গ্রেডে পদোন্নতি, 2013 থেকে সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া, স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর গঠন করা, ডিপ্লোমার পর বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং গ্র্যাজুয়েটদের 9ম গ্রেড দেওয়ার দাবি। রাজধানীতে শীত জেঁকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির, তবে পাইকারি ও খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে। যেখানে 1 কেজি টমেটো খুচরায় কিনতে 50 টাকা বেশি গুনতে হচ্ছে, তবে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। আজকে সবজির বাজার কম, অর্থাৎ বাজার পাইকারপত্র কম, এই জন্য কম, আমদানিও বেশি। শালগম প্রতি কেজিতে 10 টাকা কমছে, মূলা প্রতি কেজিতে 10 টাকা কমছে, আর কপি প্রতি পিসে 5 টাকা করে কমছে। তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে। আড়তে যে মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম 30 টাকা আর খুচরায় 50 থেকে 60 টাকা। পাইকারিতে দেশি টমেটো 100 টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে 150 টাকায়। শসার কেজি 80 টাকা,
গাজর 140 টাকা, এই কাঁচা টমেটো 180 টাকা কেজি, বাগুন 80 টাকা কেজি, বেগুন আছে 50 টাকা 60 টাকা কেজি, মূলা আছে 30 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান টমেটো 140 টাকা কেজি, গাজর আছে আপনার 140 টাকা। দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা। আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি। মানে এখন আপনার ওই আইসাও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখনো পাই নাই। টমেটোর দাম আমরা যখন পাইতাম 60 টাকা 70 টাকা 50 টাকা, এখন কিনা লাগছে 130 টাকা কেজি টমেটো। চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয় এজন্য বাজার তদারকির তাগিদ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।